সে রক্ত দিয়ে লিখেছিল শ্রমিকরা নির্যাতিত নিপীড়িত নির্যাতন থেকে বেরিয়ে এসেছে, তারা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইএলও কনভেনশন 98 এবং 87 88 সৃষ্টি হয়েছিল আইএলও কনভেনশন। কিন্তু 100 বছর পরে কোন শ্রমিকরাই আজও পর্যন্ত 8 ঘন্টা শ্রম পায়নি, 8 ঘন্টা বিশ্রাম পায়নি, 8 ঘন্টা বিনোদন পায়নি। কেন পায়নি? কেন তারা বঞ্চিত হলো? আজকের কিংবদন্তির মহানায়ক শ্রমিক কল্যাণে আজকের প্রধান বক্তার কাছে আমি এটা জিজ্ঞাসা রেখে যেতে চাই। আজ শ্রমিকরা সর্বোচ্চ কঠিন জীবন যাপন করছে। বাংলাদেশের 6 কোটি 80 লক্ষ শ্রমিক, তদাপরি কৃষি শ্রমিক ধরলে 7 কোটির ঊর্ধ্বে, বিমানের পাইলট থেকে রিকশাওয়ালা পর্যন্ত শ্রমিক। অথচ আজকের এই শ্রমিক আন্দোলনে অধিকার লড়াইয়ের সংগ্রামে শুধু রিকশাওয়ালা কুলি মজুর ছাড়া আর কাউকে এতে ইনভলভমেন্ট দেখা যায় না। কারণ কি? মিল কারখানা, ইন্ডাস্ট্রি, শিল্প প্রতিষ্ঠানে সকল জায়গায় বসে আছে আমলা হামলা। তারা বসে আছে প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধররা। এমপি মন্ত্রী যারা, তারাই মিল কারখানার মালিক। এমপি মন্ত্রী যারা, তারাই প্রতিষ্ঠানের মালিক। যে কারণে কোথাও সাধারণ শ্রমিকদের স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা তাদের থাকে না, যে কারণে তারা নির্যাতিত। পৃথিবীর সকল দেশে একটা ফেডারেশন, একটা নেতৃত্বে, একটা ছাতাকা তলে শ্রমিক সংগঠন কাজ করে এবং তাদের নির্দেশ প্রতিপালিত হয়। আর আমার বাংলাদেশে শত শত ট্রেড ইউনিয়ন, শত শত ফেডারেশন, অথচ কেউ কারো কথা মানে না, কেউ কারো কথা শোনে না। পরিশেষে সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। আমি আজকের এই মহাসচিবের কাছে রেখে যেতে চাই, জনতা পার্টি বাংলাদেশ যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে কেন এই একটা ফেডারেশন হবে না? এত শত শত ফেডারেশন হবে কেন? এবং প্রত্যেকটা ফেডারেশনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই পদে থেকে যায়, বহাল থেকে যায় প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদের ইচ্ছার উপরে কোনো নির্বাচন হয় না। তাহলে সাধারণ সদস্যদের, সাধারণ শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনটা কি হবে? এদেশের বড় দুটি দল আগে ছিলেন, এখন আছে কিনা জানি না, আওয়ামী লীগ এবং বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ হয় হলো ট্রেড ইউনিয়ন। এখানে রাজনীতির কোনো আলাই বালাই থাকে না। কিন্তু দেখা যায় যে দল যখন ক্ষমতায় থাকে, সেই দলের শ্রমিক নেতারা তাদের হুকুম হাকাম পালন করাই তাদের কাজ হয়ে যায়। যে কারণে মিল কলকারখানায়, ইন্ডাস্ট্রিতে কোথাও যায় শ্রমিক নেতারা তাদের সত্য কথা তুলে ধরতে পারে না। সত্য কথা যখন তুলে ধরতে যায়, তখনই সেই দেশের সরকারের মরিচিকার পিছনে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি সাধারণ শ্রমিকেরা। জীবন যাপন করতে হয়। একটি শিশু সন্তানকে স্কুলে দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাদেরকে ভালো রেজাল্ট করে শিক্ষা অর্জন করলে স্কুলে ভর্তি করার ক্ষমতা থাকে না। অথচ সেই শ্রম ঘামে তৈরি সেই মালিকেরা পুঁজিবাদী করে তারা নষ্টামি করার জন্য প্লেনের পয়সা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। একটা মিলের পর 10টা মিল তৈরি করেছে, তাদের ছেলে পেলেদের শিক্ষা হচ্ছে বিদেশের বাড়িতে, আর বলছে আমাদের কোম্পানিতে লাভ হচ্ছে না, আমাদের কোম্পানিতে লাভ হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে সেই সমস্ত শ্রমিকদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। সাধারণ শ্রমিকেরা, শ্রমিক নেতৃবৃন্দরা তার কোনো প্রতিকার করছে না। তাই আজকের এই জনতা পার্টি বাংলাদেশ মহাসচিবকে বলতে চাই, চেয়ারম্যান সাহেবকে বলতে চাই, শ্রমিকদের মিথ্যা জায়গাগুলো থেকে উদ্ধার করে তারা যাতে সত্যিকার অর্থে তারা তাদের প্রতিষ্ঠা পায়, সেই কাজগুলো করার জন্য শ্রমিক নেতারা কোথাও কোনো আয়োজনে বক্তব্য দিতে গেলে তাদের ইতিহাস শুনতে কেউ চায় না। কারণ তাদের ইতিহাস তো কষ্টে, বেদনায় ভরা ইতিহাস, অনেক কথা থাকে। কিন্তু আপনি তো শ্রমিক নেতা না, আপনি কিভাবে বুঝবেন শ্রমিকের দুঃখ এবং কষ্ট এবং যন্ত্রণা, ব্যথা? কারণ আপনি তো শ্রমিক নেতা না। আপনি কেন মঞ্চে শ্রমিকের নেতৃত্বের দায়িত্ব আপনার কাছে যাবে? কারণ আপনি এমপি হচ্ছেন, শ্রমিক নেতার দায়িত্ব আপনি পালন করছেন। শ্রমিক নেতা সম্পর্কে আপনার ধারণা কি? আপনার ধারণাটা কি তার যন্ত্রণা বুঝা? আমার দেশের শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে যে একই জায়গায় কাজ করছে, নেপালের শ্রমিক, ভুটানের শ্রমিক, ভারতের শ্রমিক, ইন্ডিয়ার শ্রমিক, বিভিন্ন জায়গার শ্রমিকরা কাজ করছে। আমার বাংলাদেশের শ্রমিক সবচেয়ে বেশি শক্তিশালী কাজগুলো করে এবং বেশি সময় দেয়, তার বেতন সবার চেয়ে কম। অথচ নেপালের বেতন বেশি, ভারতের বেতন বেশি, পাকিস্তানের বেতন বেশি। কেন এটা হচ্ছে?
এটা হচ্ছে স্কিল আর আনস্কিল। আমার এই দেশের শ্রমিকদের কোনো সনদ দেওয়া হয় না, নিয়োগপত্র নাই, স্কিল কোনো প্রশংসাপত্র নাই। ট্রেড ইউনিয়ন গুলোর যে শ্রম দপ্তরগুলো রয়েছে, দপ্তরগুলো সরাসরি সরকারের কথা মতো কাজ করছে। কোন শ্রমিকদের আজও কোনো নিয়োগপত্র প্রদান করে নাই। কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিকদের আজও স্বীকৃতি দেওয়া হয় নাই। আইন আছে, কিন্তু আইনের কোনো বালাই নাই। আমি মনে করি বাংলাদেশের 7.5 কোটির মতো রয়েছে শ্রমিক। এই শ্রমিকেরা, এই শ্রমিক যাদেরকে ভালোবাসবে, এই শ্রমিকদেরকে যারা ভালোবাসবে, তাই আমি মনে করি জনতা পার্টি বাংলাদেশ আজ সময় এসেছে। এই সময়ে যদি এই শ্রমিকদেরকে পাশে নিয়ে শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনে ন্যায্যভাবে তাদের পিছনে লেগে থাকে বা তাদের অধিকারগুলো নিয়ে কথা বলে, তাহলে 7 কোটি শ্রমিক তাদের পক্ষে কথা বলবে বলে আমি মনে করি। কারণ এই দেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো নির্যাতন হয়েছে, সবগুলো নির্যাতন শ্রমিকের জন্য হয়েছে। যতগুলো ধর্ষণ হয়েছে, তার বেশি ধর্ষণ এই শ্রমিকদের হয়েছে। যতগুলো খুন হয়েছে, তার বেশি খুন এই শ্রমিকরা হয়েছে। আর ভালো ভালো দিকগুলোর কথা বলছি। আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে শ্রমিক। স্বাধীনতা হয়েছে, রক্ত দিয়েছে শ্রমিক। লড়াই হয়েছে, লড়াই প্রথমে গিয়েছে শ্রমিক। সবকিছুতেই শ্রমিক, অথচ ক্ষুধার যন্ত্রণার বেলায় তারা আগায় আছে। এরা না খেয়ে যুদ্ধ করে যাচ্ছে। তা ধন্যবাদ সবাইকে। এটা সংক্ষিপ্ত বিষয়টা, সংক্ষিপ্ত। শ্রমিক আন্দোলন কখনো সংক্ষিপ্ত হয় নাই, শুরু হয়েছে, শেষ হবে কবে তার কোনো ঠিক নাই। সংক্ষিপ্ত। তা সংক্ষিপ্ত আলোচনায় আমার সবচেয়ে একটা চাওয়া, এই নতুন দল আমার খুব ভালো লেগেছে। তা এই নতুন দল যদি এই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে এবং শ্রমিকদের অধিকার নিয়ে পাশে থাকে, সত্যিকারে একটা ফেডারেশন করে, যে যে ক্ষমতা দেয় ফেডারেশন গুলো এক হয় না। আমি স্পেসিফিক ভাবে বলে দিতে চাই আমার মহাসচিবকে, এই যে 12টা-13টা ফেডারেশন রয়েছে, এই ফেডারেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি আমৃত্যু পর্যন্ত কেন প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, এই জায়গাগুলোকে হাত দিতে হবে আমাদের। দেখবেন সাধারণ শ্রমিকরা আপনাদের পিছে চলে আসছে। সাধারণ শ্রমিকরা এখন আর নেতারে দেখতে চায় না, কোন নেতাকেই দেখতে চায় না। কেন দেখতে চায় না? যে তারা দেখতে দেখতে তাদের ঘৃণায় এখন তারা জর্জরিত হয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমার মহাসচিব সাহেব দেখবেন। ধন্যবাদ সবাই।